খুব স্বাভাবিকভাবে রাজাদা আমি আবারও ফিরবো ঠিক জায়গায় যে ওয়ার দু রকমের হয়। কেউ কেউ বলছেন যে একটা সার্জিক্যাল স্ট্রাইক হয়, একটা স্ট্র্যাটেজিক্যাল স্ট্রাইক ইতিমধ্যেই ভারত নিয়ে নিয়েছে, যেটা আমাদের আজকের অতিথিরা রয়েছেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী, সুভাষিস ব্যানার্জি এবং রাজাগোপাল ধর চক্রবর্তী। তারা প্রত্যেকেই বলছেন যে ভারত যে স্ট্র্যাটেজিক্যাল স্টেপ নিয়েছে তার প্রথম চালেই কিন্তু কিস্তিমাত। তার কারণ পাকিস্তান বলছে সিন্ধু চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত যুদ্ধের সমান। তার কারণ তারা বুঝতে পারছে যে এই চুক্তি লঙ্ঘন করে ভারত যদি স্টেপ গ্রহণ করে তাহলে পাকিস্তান শুকিয়ে মরার সম্ভাবনা তৈরি হতে পারে। এটা গেল একটা দিক। আর অন্যদিকে ভারতের নেভি তারা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন অপারেশনালি তারা রেডি, এবং ভারতীয় স্থলবাহিনী আমরা দেখছি তারা রীতিমতো যুদ্ধকালীন তৎপরতা সংগঠিত করেছে, যেটা একটু আগেই দীপ্তাংশু স্যার বলছিলেন যে একাধিক জঙ্গি ঘাঁটি সেখানে যেমন হামলা চালানোর পাশাপাশি জঙ্গিদের বাড়ি গুড়িয়ে দেওয়ার পাশাপাশি লঞ্চ প্যাড গুড়িয়ে দেওয়ার পাশাপাশি আগামী পরিকল্পনা কিন্তু আরও ভীষণ। কি পরিকল্পনা আসবো আলোচনায়। পহেলগাঁওয়ের ঘটনায় ক্ষোভে ফুঁসছে দেশ। ইতিমধ্যেই ঘটনায় কড়া পদক্ষেপের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার এই ইস্যুতে এক্স হ্যান্ডেলে পোস্ট করল ভারতীয় সেনা। সেখানে লেখা হয়েছে অপারেশনালি রেডি, অর্থাৎ প্রধানমন্ত্রীর বার্তার পর বড়সড় প্রত্যাঘাতের জন্য ভারতীয় সেনা যে তৈরি তা এই পোস্ট থেকেই অনুমান করছেন বিশেষজ্ঞরা। যে কোনো সময় যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত, এই বার্তাই দিয়ে রাখল ভারতীয় সেনা। একই সঙ্গে ভারতীয় সেনার তরফে যুদ্ধ পরিস্থিতির একটি ভিডিও পোস্ট করা হয়েছে। আর ভারতের এই পরিস্থিতিতে আতঙ্কে কাঁপছে পাকিস্তান। এই অবস্থায় আসন্ন বিপদ আঁচ করে অসামরিক এলাকায় কামান ও মর্টারের অবস্থান তৈরি করেছে পাক সেনা, যাতে ভারতীয় সেনাবাহিনী তাদের ওপর আক্রমণ করলে অসামরিক ব্যক্তিদের হতাহতের বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মঞ্চে ভারতের বিরুদ্ধে অভিযোগ তুলতে পারে পাকিস্তান। পাক সেনার এই কাপুরুষোচিত কার্যকলাপের একটি ভিডিও ইতিমধ্যেই সামনে এসেছে। তাতে অসামরিক এলাকায় পাক সেনার তরফে কামান ও মর্টারের অবস্থান তৈরি করতে দেখা গিয়েছে। অন্যদিকে চাপে পড়ে সীমান্তের ওপার থেকে বিনা প্ররোচনায় গুলিবর্ষণ পাক সেনার। পাল্টা জবাব দিয়েছে ভারতও। পাক সেনার এই কার্যকলাপ নিয়ে উঠছে প্রশ্ন, ভারতের প্রত্যাঘাতের আশঙ্কায় ভীত পাকিস্তান? সেজন্যই কি অসামরিক এলাকায় কামান ও মর্টার বসানোর পরিকল্পনা পাকিস্তানের? প্রশ্ন ওয়াকিবহাল মহলের। ক্যালকাটা নিউজ। আমি সরাসরি এবার একটু কর্নেল দীপ্তাংশু চৌধুরীর কাছে যাব। স্যার, আমার প্রশ্ন এখানে, আমরা যখন কার্গিল ওয়ার দেখেছিলাম তখন কার্গিল ওয়ার নাম দেওয়া হয়েছিল অপারেশন বিজয়, যেটা একেবারে কার্গিল সেক্টরে তৈরি হয়েছিল। ঠিক তার পাশাপাশি আমরা নৌবাহিনীর ক্ষেত্রেও একটা অপারেশন করতে দেখেছিলাম যার নাম দেওয়া হয়েছিল অপারেশন তলোয়ার। অ্যাট ফার্স্ট এই পরিস্থিতিতে ইন্ডিয়ান নেভি তারা অপারেশনালি রেডি জানাচ্ছে এবং তারা ভিডিও প্রকাশ করছে, এবং ইতিমধ্যে আপনিও খুব ভালো করে জানেন যে নৌসেনা তারা কি প্রস্তুতি নিয়েছে। আমার প্রশ্ন হচ্ছে সেখানে এবারও কি তাহলে আমরা দুদিক থেকে ভারতের স্ট্র্যাটেজি দেখতে পাচ্ছি? দেখুন, আমরা আপনি যেমন ভাবে বললেন আইএনএস বিক্রান্ত এখন এই কমপ্লিট সিবিজিতে আরো ফ্রিগেটস এবং ডেস্ট্রয়ার থাকে। এরা করাচি বন্দরের আশেপাশে প্রায় পৌঁছে গেছে এবং শুধু নির্দেশ আসতে হবে কেন্দ্র থেকে। অপারেশনালি ডিপ্লয়েড মিন্স নির্দেশ দিলে তারপরে যে পশ্চারিং করা দরকার সেই পশ্চারিং নেভাল যে শিপস গুলো আছে, যে ডেস্ট্রয়ার্স গুলো আছে তারা নিশ্চিতভাবে নেবে, এবং তাদের ক্ষমতা আছে পাকিস্তান করাচি এবং তার আশেপাশে এলাকায় যে ডিপ অ্যাসেটস আছে, এই কমপ্লিট পেট্রোলিয়াম ডেপোজ, আর্মামেন্ট অ্যামিনেশন ডেপোজ অথবা লজিস্টিক্স হাব, এই যতগুলো আছে যেহেতু একটা বন্দর, সেগুলোকে গুড়িয়ে দিতে পারে এবং তারপর একটা বিশাল লজিস্টিক্স এর প্রবলেম হবে, যে লজিস্টিক্স লাইন অফ চেইন, এই পুরো চেইনটাকে ভেঙে দেবে। এটা হচ্ছে একটা। দ্বিতীয়ত, আমি আমার দীর্ঘ অভিজ্ঞতা এবং আমি কার্গিলে প্রথম দিন থেকে শেষ অবধি ছিলাম। আর একটা অপারেশন পরাক্রম হয়
যেখানে পার্লামেন্ট অ্যাটাকের পর, সেখানেও প্রায় 1 বছর আমরা মোবিলাইজ ছিলাম। আমি নিশ্চিত ভারতবাসীকে আপনার মাধ্যম দিয়ে বলতে চাই, বিশেষ করে যারা পশ্চিমবাংলায় আছে, বাংলা বোঝে, পুরো পৃথিবীতে, যে ভারতের সামরিক বাহিনী, নৌসেনা এবং বায়ুসেনা যে সুপিরিয়রিটি আছে পাকিস্তানের ওপর, আমরা কিন্তু যদি আমাদের সেই আদেশ পাই, এটা কেন্দ্রকে প্রধানমন্ত্রীকে আদেশ দিতে হবে, শুধু প্রধানমন্ত্রী দিতে পারেন, তাহলে কিন্তু নির্ঘাতভাবে একটা বিরাট এরিয়া কিন্তু সামরিক বাহিনী দখল করবে পাকিস্তানের ঢেপতে গিয়ে। সেটা পাক কৃত কাশ্মীর হতে পারে, সেটা রাজস্থান থেকে হতে পারে, সেটা পশ্চিমে পাঞ্জাব থেকে হতে পারে। ডিপেন্ড হচ্ছে কি স্ট্র্যাটেজি এবং কি ট্যাকটিক্যালি আমরা এগোচ্ছি, এটা হচ্ছে এক। দ্বিতীয় হচ্ছে আমাদের এখন ভাবতে হবে, নিশ্চিতভাবে আমরা ওদের অ্যাটাক করলে সেই জায়গায় ওরা বেশি দিন আমাদের আটকাতে পারবে না, বিকজ আমাদের সুপিরিয়রিটি অফ আর্ম, সুপিরিয়রিটি অফ এয়ার এবং নেভাল সুপিরিয়রিটি ওদের থেকে বেশি, নিশ্চিতভাবে আমাদের শক্তি বেশি। কিন্তু আমাদের চিন্তা করতে হবে, আমরা নিয়ে নিলাম, আমরা এই জায়গাটা তো নেবই, নিশ্চিতভাবে নেব, কিন্তু আমাদের মেন অবজেক্টিভ হচ্ছে এইটার, আমি পাক অধিকৃত কাশ্মীর অথবা রাজস্থানে ক্রস করলাম ইন্টারন্যাশনাল বর্ডার, অথবা পাঞ্জাব ক্রস করলাম ইন্টারন্যাশনাল বর্ডার, আমি ওদের একটা লার্জ চাঙ্ক অফ ল্যান্ড আমি নিয়ে নিলাম। এটা তো পাকিস্তানের লজ্জা হবে, পুরো বিশ্বের সামনে লজ্জা হবে, কিন্তু আমাদের অবজেক্টিভ হচ্ছে যেখান থেকে ওরা নাশকতা করে, এই ভাওয়ালপুর, এই মুরিদকে, এই জায়গাগুলো হচ্ছে লস্করে তৈবা অথবা জৈশ-ই মোহাম্মদের হেডকোয়ার্টার। হাফিজ সাইদ অথবা মাসুদ আজহার অথবা দাউদ, এই যারা এই কমপ্লিট প্ল্যানিং করে, এবং পাকিস্তান সামরিক বাহিনীর আজকের যিনি চিফ অফ আর্মি স্টাফ আসিম মুনির এবং আইএসআই, ডিজিআইএসআই, তারা অলরেডি নিজেদের পরিবার বিদেশে পাঠিয়ে দিচ্ছে, ওরা জানে কি হচ্ছে। সেই জায়গা থেকে আমাদের নিশ্চিতভাবে এই জায়গাগুলো অ্যাটাক করে গুড়িয়ে দিতে হবে। আমি আরেকটা প্রশ্ন করতে চাইছি স্যার আপনার কাছে, সেটা হচ্ছে যে ইতিমধ্যে আমাদের কাছে যে খবরটা আসছে, আপনার কাছেও নিশ্চয়ই রয়েছে, যে চীন ইতিমধ্যে নাকি পাকিস্তানকে 5 জেনারেশন বিমান প্রোভাইড করছে। আমরা 65-এ দেখেছিলাম পাকিস্তানের কাছে আমেরিকার প্রোভাইড করা বিমান ছিল, যেটা ভারতের কে বেগে ফেলার একটা মানে দেওয়ার একটা চেষ্টা করেছিল। এই 5 জেনারেশন বিমান যদি চীনের তরফ থেকে পাকিস্তান পায়, সেটা কি তাদের পক্ষে বেটার হবে, বা ভারতের পক্ষে সেটাকে প্রতিরোধ করার কতটা সক্ষম এই মুহূর্তে আমরা রয়েছি? দেখুন, কালকে আমাদের আরেকটা 36টা রাফালের চুক্তি হবে ফ্রান্সের সাথে, আপনিও জানেন এবং আমার ভারতবাসী সবাই জানে। আমাদের অলরেডি রাফাল আছে, সু-30 আছে। তো J-35A যার কথা আপনি বলছেন, 5th জেনারেশন চাইনিজ এয়ারক্রাফট, এটার একটা খবর ছড়িয়ে দিয়েছে। এই খবরটা ছড়িয়ে দিতে যখন জানলো যে ভারতের কালকে সোমবার এই 36টা রাফেলের চুক্তি হবে, আমরা এটা কিনছি ফ্রান্স থেকে, তখন একটা খবর ছড়িয়ে দেয় 5th জেনারেশন এই J-35A যেটা চায়না বানিয়েছে, দিস ইজ নট আ টেস্টেড ফ্লাইট। এরা বলছে 5th জেনারেশন, এরা যে স্টেলথ বম্বার ইউএসএ, মার্কিন যুক্তরাষ্ট্র, সেটাকে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে, চায়না রিভার্স ইঞ্জিনিয়ারিং করে বানায়, তবে এটা ওয়ার টেস্টেড নয়, এটার এয়ার ওয়ার্দিনেস কত এখনো প্রমাণ নেই। এবং এরা যদি আমি ধরে নিই আপনার কথা যে পাকিস্তান কিনবে, এটাকে পুরো 35টা অথবা 40টা J-35 আলফা এটাকে চায়না থেকে দিতে গেলে আরো 2 বছর, তারপর ট্রেনিং আছে, তারপর ওদের পাইলটদের ট্রেনিং দিতে হবে, তারপর অ্যাভাক্স এর যে অ্যান্টি এয়ার ডিফেন্স এবং রাডার ট্রেনিং এবং স্পেয়ার, ইটস এ হিউজ, মানে একটা জিনিস কিনলে এটা রাতারাতি কিছু হয়ে যায় না, প্রথম কথা। এবং চায়না যদি আজকে আমি ধরলাম নিজেদের কিছু প্রোটোটাইপ আছে, 6টা 10টা দিয়ে দিল, এইখানে যদি ভারতের সু অথবা রাফাল এদের মেরে ডগ ফাইটে যদি ফেলে দেয় অথবা মিসাইল অ্যাটাকে লক করে এটা নষ্ট হয়ে যায়, চায়নার কিন্তু সবচেয়ে বেশি, পাকিস্তানের কিচ্ছু হবে না, চায়নার নাম খারাপ হবে পুরো বিশ্বে। যে স্টেলথ বোম্বার যে 5th জেনারেশন একটা ফ্লাইট বানিয়েছিল J-35A, সেটা ভারত, আর যেহেতু আমাদের এয়ার সুপিরিয়রিটি অনেক হাই, ডগ ফাইট অথবা মিসাইলের লক করে এটাকে ভেঙে দিয়েছে। তো আকাশে ভারতের সঙ্গে J-35 এর বিফল, এটা পাকিস্তানের বিফলতার থেকে চায়নার বিফলতা বেশি হবে। আমার মনে হয় না এই সময় যেমন F-16 এর আদেশ দেয়নি এই মার্কিন যুক্তরাষ্ট্র, J-35 এরও দেবে না, এবং মার্কিন যুক্তরাষ্ট্র যদি আদেশ না দেয়, তাদের সফটওয়্যারের আদেশ না দেয়, তাহলে F-16 একটা খেলনা হয়ে
পাকিস্তানের হয়ে যাবে। একেবারে আমি স্যার আবার আপনার কাছে আবারও আসবো। আমরা দেখেছি আপনি কার্গিল যুদ্ধের কথা বলছিলেন, সেখানে মিরাজ 2000 কামাল দেখিয়েছিল, সেই কথাও আমরা জানি। এক্ষেত্রে আমাদের সেনাবাহিনীর মানে 3টি সেক্টরের ওপরেই গোটা ভারতের তীব্র ভরসা রয়েছে। আমি একটু রাজাদার কাছে যাব, তার আগে আজকে মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এই গোটা পরিস্থিতি নিয়ে তিনি তার বক্তব্য পেশ করেছেন। তিনি কি বলেছেন একবার একটু শুনে নেওয়ার চেষ্টা করব। जब मैं आपसे मन की बात कर रहा हूं तो मन में गहरी पीड़ा है। 22 अप्रैल को पहलगाम में हुई आतंकी वारदात ने देश के हर नागरिक को दुख पहुंचाया है। पीड़ित परिवारों के प्रति हर भारतीय के मन में गहरी संवेदना है। मुझे एहसास है हर भारतीय का खून आतंकी हमले की तस्वीरों को देखकर खौल रहा है। पहलगाम में हुआ यह हमला आतंक के सरपरस्तों की हताशा को दिखाता है, उनकी कायरता को दिखाता है। ऐसे समय में जब कश्मीर में शांति लौट रही थी, लोकतंत्र मजबूत हो रहा था, पर्यटकों की संख्या में रिकॉर्ड बढ़ोतरी हो रही थी, लोगों की कमाई बढ़ रही थी, देश के दुश्मनों को, जम्मू कश्मीर के दुश्मनों को ये रास नहीं आया। आतंकी और आतंक के आका चाहते हैं कश्मीर फिर से तबाह हो जाए और इसलिए इतनी बड़ी साजिश को अंजाम दिया। मैं पीड़ित परिवारों को फिर भरोसा देता हूं, उन्हें न्याय मिलेगा, न्याय मिलकर रहेगा। इस दोषियों और साजिश रचने वालों को कठोरतम जवाब दिया जाएगा। আপনি শুনলেন যে ন্যায় মিলেগা, অর্থাৎ কঠোরতম ব্যবস্থা গ্রহণ করার কথা বলছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমি সরাসরি আপনার কাছে আসবো। দুদেশের সম্পর্ক নিয়ে টানাপোড়েন আমরা ছোটবেলা থেকে দেখে আসছি বা আপনারা আরও আগে থেকে দেখে আসছেন। দুদেশের সম্পর্ক ভালো করবার যে প্রচেষ্টা হয়নি এমনটা নয়, বারংবার প্রচেষ্টা হয়েছে এবং সেই প্রচেষ্টায় সবচেয়ে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে সম্প্রতিবারই ভারত। আমরা অটল বিহারী বাজপেয়ীর আমলেও দেখেছি, তার আগেও দেখেছি, তারপরেও দেখেছি, কিন্তু বারবার সেই সম্পর্কে ছোড়া ভুগেছে। আমি বলতে পারবো যে পেছন থেকে ছোড়া মেরেছে পাকিস্তান, জঙ্গি সন্ত্রাস এই সমস্ত জায়গায় দিয়ে। এই মুহূর্তে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তানি নাগরিকদের ইতিমধ্যেই ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাকিস্তানে থাকা ভারতীয়দের চলে আসতে বলা হয়েছে আগামীতে। আমার প্রশ্নটা হচ্ছে, আগামীতে এই দুটো দেশের সম্পর্ক কি আর কখনো কোনো দিন সুসম্পর্কের বার্তায় পৌঁছবে, নাকি এর একটা শেষ দেখা প্রয়োজন? হ্যাঁ, দেখুন, ভারত সরকার যেটা চাইছে সেটা হচ্ছে যে সম্পর্কটা একেবারে তলানিতে তো গেছেই, সুতরাং এর চেয়ে তলানিতে যাওয়া তো খুব একটা জায়গা নেই। সেখান থেকে একটা পাকিস্তানকে শিক্ষা দেওয়া। বারবার কিন্তু আমরা বর্ডার বন্ধ করেছি, আমাদের ট্রেন বন্ধ করেছি, ভিসা বন্ধ করেছি, কিন্তু তা সত্ত্বেও যেটা ঘটে যাচ্ছে যে সম্পর্ক কিন্তু নর্মালাইজ হয়নি। তাই এখন ভারত যেটা চেষ্টা করছে যে কি করে পাকিস্তানকে একটা শেখানো যায়। এবং এখন যে অবস্থা সৃষ্টি হয়েছে, আপনি দেখুন যে আমি একটা উদাহরণ দিচ্ছি, যেহেতু সেই জায়গাটা আজকের ওঠেনি এখনো পর্যন্ত আমাদের আলোচনায়। পাকিস্তানের ওষুধের একটা বিরাট ক্রাইসিস চলছে। পাকিস্তানের যে ওষুধ যেগুলো যায় তার প্রায় 50% আমরা সাপ্লাই করি, বুঝেছেন। আমাদের ট্রেড খুবই একেবারে খুব তলানিতে পৌঁছে গেছে, কিন্তু ওষুধ যেটা খুব ওদের অত্যন্ত প্রয়োজনীয়, শুধু ওষুধ নয়, ওষুধ তৈরি করতে গেলে যে সমস্ত অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট লাগে সেগুলো ভারত থেকে যায়, বুঝেছেন। এখন একেবারে ওষুধের হাহাকার অবস্থা। ওদের ওষুধ আনতে গেলে রাশিয়ায় ছুটতে হবে বা চায়নায় ছুটতে হবে বা অন্য কোনো দেশে ছুটতে হবে। সেটা ওষুধের দাম তো ব্যাপকভাবে বাড়ার সম্ভাবনা আছে। অর্থনীতিটা একেবারে, যে দেশের অর্থনীতি যা ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ আছে তা দিয়ে কয়েক সপ্তাহ চলতে পারে। এখন যদি যুদ্ধ করে, আমি তো জানি না যদি এইসব যে সমস্ত বিমান টিমানের কেনার কথা হচ্ছে পয়সা দিতে পারবে কি, আবার সেই একটা ডেট ট্র্যাপের মধ্যে
চীনের একটা ডে ট্র্যাপ। চীন হয়তো বলবে টাকা ধার নাও, এবং সে একেবারে বিরাটভাবে জর্জরিত হবে, এবং তার ফলে হয়তো তাদের অনেক কিছু জিনিস ছেড়ে দিতে হবে। চীন হয়তো চাইছে ওদের গদ্দার এয়ারপোর্টটা ওরা লম্বা লিজে দিয়ে কেমন ধার করবে, ও বাধ্য হবে। যাই হোক, সে কী হবে না হবে আমরা জানি না। দেখুন, ভারতবর্ষ তো চিরকালই চেয়েছে, আমাদের প্রধানমন্ত্রী সে দেশের প্রধানমন্ত্রীর বাড়িতে গিয়েছিলেন, তাদের বাড়িতে তাদের মায়ের সঙ্গে মায়ের পাও বোধহয় ছুঁয়েছিলেন। যাই হোক, ভারত চেয়েছে সম্পর্কটা উন্নত করার, কিন্তু পাকিস্তান যারা চালায় তারা হচ্ছে ফৌজিদের সবসময় দেখাতে হয় যে যুদ্ধ চলছে। যুদ্ধ না থাকলে এই ফৌজিদের পাকিস্তানের যে রমরমা অবস্থা সেটা কিন্তু থাকে না। তার ফলে ওই যুদ্ধের নেশা, যুদ্ধ হোক, যুদ্ধ হচ্ছে, যুদ্ধ হবে, ভারত একটা বিদ্বেষী দেশ, এই বার্তা ফৌজিরা দিতে চায়। এবং তার পাপিজি দেখেন, এই ফৌজিরা পাকিস্তান অর্থনীতির একটা বড় কমান্ড জায়গায় আছে। দেশের বড় বড় দিদি দেখেন, বড় বড় হোটেল, বড় বাণিজ্য, এমনকি জমির মালিকও হচ্ছে পাকিস্তানের ফৌজিরা। সুতরাং এরা যে ধরনের শক্তি এরা অর্জন করেছে, সেটা হচ্ছে কি যুদ্ধ হচ্ছে বলেই তাদের একটা অ্যাকসেপ্টেন্স সমাজে তৈরি হয়েছে। যদি দেখা যায় যুদ্ধ হবে না, তাহলে এদেরকে কেউ আর মানবে না, বুঝেছেন? যে ভারত, এটা আমরা বোঝাবার চেষ্টা করছি, আমরা যুদ্ধ চাই না, আমরা ওই জন্য বেশি দিন জল হয়তো বন্ধ করব না। আপনি দেখবেন যে আমাদের এটা নীতি নয় যে পাকিস্তানের মানুষ না খেতে মরুক, আমরা বেশি দিন হয়তো আমরা ওষুধ বন্ধ করব না, কিন্তু এই যে কদিন এর মধ্যে পাকিস্তানের শাসক শিক্ষা পাক, আমরা সেটাই চাইছি। পাকিস্তানের শাসক কিভাবে শিক্ষা পায়, এবং পাকিস্তানের আতঙ্কবাদীরা ওরা ধরে বলুক যে হ্যাঁ আমরা আতঙ্কবাদীদের ধরেছি, আর হবে না, এই যদি বলতে পারে আমরা কালকে থেকে জল দিয়ে দেবো। আমরা কখনোই পাকিস্তানের সাধারণ মানুষকে বিপদে ফেলবো না, এটা ভারতের মানুষের সিদ্ধান্ত, ভারত সরকারের সিদ্ধান্ত। সুতরাং সেদিকে কোনো দিন যাবে, আমরা ওইভাবে যুদ্ধ করবো না, যেটা ইউক্রেন রাশিয়ার সঙ্গে যুদ্ধ হচ্ছে, নিরীহ মানুষ রোজ মারা যাচ্ছে, ভারত কোনো দিন সে ট্রাপে পড়বে না। তবে হ্যাঁ, আমাদের লক্ষ্য হচ্ছে যেভাবে ইন্দিরা গান্ধী 1971 সালে বাংলাদেশ সৃষ্টি করে পাকিস্তানকে দুর্বল করেছিলেন, এবারে হয়তো বালুচিস্তান হয়তো বেশি দিন দেরি নয়, কারণ বালুচিস্তানে যদি সফল হতে পারে, তারপরে তো খাইবার পাখতুনখোয়া আছে, এবং পাকিস্তান অকুপায়েড কাশ্মীর যেটা আমাদের অঙ্গ, সেটাকেও কিন্তু আমরা হয়তো ছিনিয়ে নিতে পারবো। একেবারেই রাজাদা, আমি আপনার কথার খেই ধরেই একটু সুভাষিসদার কাছে যাব। সুভাষিসদা, পাকিস্তান কি কখনো শিক্ষা পাবে, বা পাকিস্তান কি শিক্ষা নেওয়ার অবস্থায় রয়েছে? তার কারণ যেটা রাজাদা এক্ষুনি বলছিলেন, যে সেই সরকারটা চলে আইএসআই, জঙ্গি সংগঠন এবং সেনা, এই সমস্ত বিষয়ের ওপর দিয়ে। তাদের উদ্দেশ্যই যদি এটা হয় যে আমরা নিজেদের জাহির করবার জন্য অশান্তির বাতাবরণ তৈরি করব, তাহলে এই ধরনের পদক্ষেপে পাকিস্তান কি কখনো শিক্ষা পাবে? আরেকটি বিষয় আমি একটু জানার চেষ্টা করব। গতকাল আমরা দেখলাম ডোনাল্ড ট্রাম্প, তিনি যে মন্তব্য করছেন, তিনি বলছেন যে ভারত এবং পাকিস্তান দুদেশের সঙ্গেই আমাদের ভালো সম্পর্ক। আমি এই জায়গায় একটু বোঝার চেষ্টা করব, আমেরিকা তাহলে কি ডিপ্লোম্যাটিক অবস্থান গ্রহণ করছে ভারত পাকিস্তানকে কেন্দ্র করে, যাতে করে আগামী দিনের এই পরিস্থিতিটা কোন দিকে যেতে পারে? আমি একটু একেবারে শেষ আলোচনায় আমি প্রথম প্রশ্নটা উত্তরটা দিই। সেটা হলো, ভারতবর্ষ কোনো কোচিং সেন্টার না। দিনের পর দিন শুধু ওদের ডিপ্লোম্যাটদের এই সরকারকে শুধু পড়াশোনা করেই যাবে, শিক্ষা দিয়ে যাবে, বুঝিয়ে যাবে যে ভাই তুমি কি করে ভালো মানুষ হবে। এসব অনেক আগে হতো, এখন আর করার কোনো প্রয়োজনীয়তা নেই। কারণ পাকিস্তান যে উচ্চমানের একটি রামছাগল, তাকে এত বছর ধরে বুঝিয়ে ওর থেকে বেটার আর বুঝিয়ে কোনো লাভ নেই। কারণ পাকিস্তানের লোকজন এবং পাকিস্তানের আর্মি অত্যন্ত গরিব হলেও পাকিস্তানের আর্মি অফিসাররা যথেষ্ট বড় লোক, এবং কথায় কথায় তাই জন্য তাদের ফ্যামিলির লোকগুলোকে বিদেশে পাঠিয়ে দিতে পারে। সুতরাং দ্যাট ইজ দেয়ার ওন স্ট্যান্ড, অ্যান্ড দে আর নট অ্যাট অল প্যাট্রিয়টিক। সুতরাং ওরাও যে কথাগুলো বলছে, ওইগুলো মানে বাংলাদেশের ভাষায় বলতে গেলে বলা হয় ভুয়া। এবং এবার আসছি আমি আমেরিকার কথায়। আমেরিকা হচ্ছে, দেখুন, আমেরিকা বরাবরই ডিপ্লোমেসির থেকে বেশি ট্রেড রিলেটেড ডিপ্লোমেসিটা বিশ্বাস করে। আমেরিকা জানে অ্যাজ এ কনজিউমার মার্কেট ইন্ডিয়া ইজ এ ভেরি প্রমিসিং কনজিউমার মার্কেট, এবং আমেরিকা পাকিস্তানকেও ব্যবহার করতে চায় না এরকম নয়। সুতরাং আমেরিকা চায় তাদের ব্যবসায়িক স্থলটা যেন ভালো থাকে। সুতরাং আমেরিকা এরকম ব্যালেন্সিং কথাবার্তা বলবে, এটা স্বাভাবিক। তবে আমেরিকা যদি ফিউচারিস্টিক কথাবার্তা ভাবে,
তাতে আমেরিকার বোঝা উচিত জিনিসপত্রগুলো কিনে তো পয়সাটা পেতে হবে, সে পয়সা দেওয়ার জায়গায় কিন্তু ভারত পাকিস্তানের থেকে অনেক বেটার জায়গায় আছে। সুতরাং আজকের ডেটে আমেরিকা যদি বারংবার এই ধরনের স্টেটমেন্ট করতে চায়, যেটা ইদানিংকালে বারংবার ডোনাল্ড ট্রাম্প করেওছে যে উই আর পিস লাভিং, তাহলে আফগানিস্তানে নিশ্চয়ই জিলিপির দোকান দিতে যায়নি। সুতরাং পিস লাভিং আমি একটু ইন্টারাপ্ট করছি আমার হাতে খুব কম সময় রয়েছে। একটি ছবি এই মুহূর্তে আমার স্ক্রিনে চলছে, গতকালের এই ছবি। লন্ডন হাই কমিশনার পাক দূতাবাসের সামনে যখন সেখানকার ভারতীয়রা বিক্ষোভ দেখাচ্ছিলেন, পাক দূতাবাসের ভেতর থেকে বেরিয়ে এসে অভিনন্দনের ছবিকে শুধু দেখানো নয়, তার পাশাপাশি এই সোয়াপিং যেটা আপনি বলছেন যে গলা কেটে দেওয়ার যে ধারা, এর পরেও এই দেশটার সঙ্গে সুসম্পর্ক রাখা কতটা যুক্তিসঙ্গত, এটা কি সবচেয়ে বড় প্রশ্ন নয়? না, এটা ছাড়াও আরেকটা জিনিস দেখি যে চায় পিনা মানে চা খাওয়ার এটা দেখিয়েছে। সুতরাং দুটো যে ইন্ডিকেশনস ওরা দিয়েছে, লেটস অ্যাকসেপ্ট ইট স্পোর্টিংলি না। ওরা চাইছে উই শুড হ্যাভ আ টি উইথ দেম, লেটস হ্যাভ আ টি ইন লাহোর। ওয়াই শুড উই সিট ব্যাক হিয়ার অ্যান্ড টক অ্যাবাউট টি? ওরা চা খেতে চাইছে, গলা কাটতে চাইছে, যদি সেটাই হয় আমাদের আজকের ডেটের স্ট্যান্ড, লেটস হ্যাভ আ টি ইন লাহোর। আমি ঠিক এখান থেকে রাজাদার কাছে যাব। ছোট্ট প্রশ্ন, যে যেটা দেবাশিস দা বলছেন যে অনেক হয়েছে, ওরা যখন চা খেতে চাইছে ওদের চা খাওয়ানোর প্রয়োজন রয়েছে, আপনি কি মনে করেন? হ্যাঁ, না দেখুন, যে দুশ্চিন্তাটা তো আমাদের রয়েছে, আপনি ওই জায়গাটা একটু অ্যাড্রেস করি, যেখানে অভিনন্দনের ছবি দেখে বলছে গলা কাটবো। আমার যেটা দুশ্চিন্তা লাগছে, যে সমস্ত ভারতীয়রা সেখানে বন্দী হয়ে আছেন, একজন বিএসএফের জওয়ানও বন্দী হয়ে আছেন, ওরা কি ইঙ্গিত করছে কি যে ফিউচার যারা ধরা পড়বে বা ধরা পড়ে আছে তাদেরকে এই দিকে যাবেন কিনা? সুতরাং পাকিস্তান যে ধরনের সিদ্ধান্ত নিচ্ছে সেগুলো অত্যন্ত আমাদের কাছে এর জায়গা। সেখান থেকে একেবারে আমার হাতে একদম সময় নেই রাজাদা, আমি আপনাকে থামাতে হচ্ছে, সরি। আমি দীপ্তাংশুদার কাছে লাস্ট যাব, 30 সেকেন্ড সময়, যে আপনিও কি চাইছেন যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সময় এসে গেছে? দেখুন, আমি তো 140 কোটি ভারতবাসীর থেকে আলাদা নয়, আমি রক্ত মাংস সবকিছু আমার ভারতীয়, আই এম এন ইন্ডিয়ান। তো যখন আপনি অ্যাজ অ্যান এডিটর আপনার মনে যে আমারও সেই উই ওয়ান্ট অ্যাকশন অন দ্য গ্রাউন্ড, যে দুঃশাসক দেখিয়েছে এই 28 জনকে মেরে, তার উই ওয়ান্ট সামথিং অ্যাকশন অন দ্য গ্রাউন্ড। কথা অনেক হয়েছে, উই নিড অ্যাকশন অন দ্য গ্রাউন্ড। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে